আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে কোরিলেশন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছি। কোরিলেশন অ্যানালাইসিস আমরা দেখেছিলাম দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে কি নেই, আসলে এটা কি হাই কোরিলেশন নাকি লো কোরিলেশন নাকি মডারেট কোরিলেশন, এটা দেখেছিলাম। আমরা আজকে যেটা দেখবো সেটা হলো রিগ্রেশন অ্যানালাইসিস। এখানে আমরা দেখব ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো বলছি ওগুলোর মধ্যে সম্পর্কটা থাকার পরে ওটা সিভিয়ারিটি কেমন, ওটা ডিগ্রি অফ রিলেশনটা কেমন। আফটার হ্যাভিং এস্টাবলিশড দ্য ফ্যাক্ট দ্যাট টু ভেরিয়েবলস আর ক্লোজলি রিলেটেড, আমরা যখন বুঝতে পারবো যখন দুটো ভেরিয়েবলের মধ্যে ক্লোজ রিলেশন আছে, যেটা আমরা কোরিলেশন অ্যানালাইসিস চ্যাপ্টারে দেখেছি, উই মে বি ইন্টারেস্টেড ইন এস্টিমেটিং অর প্রেডিক্টিং the value of one variable given the value of another. তখন আমরা হয়তো ইন্টারেস্টেড হব কি যে একটা ভেরিয়েবলের পরিবর্তনের ফলে অপর ভেরিয়েবলে কি ধরনের পরিবর্তন আসতে পারে, এই পরিমাণটা আমরা নির্ধারণের ব্যাপারে তখন কি হব, আগ্রহী হব। ফর এক্সাম্পল, ইফ উই নো দ্যাট অ্যাডভার্টাইজিং এন্ড সেলস আর কোরিলেটেড, আমরা আমাদের আগে যে কোরিলেশনের চ্যাপ্টার করেছি সেখানে আমরা এই ধরনের ম্যাথস করেছিলাম। তো অ্যাডভার্টাইজিং এবং সেলস যদি দেখি আমরা যে দে আর কোরিলেটেড, we may find out the expected amount of sales for a given advertising expenditure or the required amount of expenditure for achieving a fixed sales target. আমরা প্রথমে কি দেখব, কোরিলেশনের মাধ্যমে আমরা দেখে নিলাম যে অ্যাডভার্টাইজিং এবং সেলস এর মধ্যে আদৌ কোনো কোরিলেশন আছে কিনা। হ্যাঁ, আমরা কোরিলেশন কোএফিশিয়েন্ট আর এর মান বের করে নিলাম, ওখান থেকে আমরা দেখলাম যে দে হ্যাভ এ হাই ডিগ্রি অফ কোরিলেশন। এখন আমি কি দেখতে চাচ্ছি, ওখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে কি পরিমাণ অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার বাড়ালে কি পরিমাণ সেলস হবে, অথবা একটা নির্দিষ্ট পরিমাণ সেলস এর জন্য কি পরিমাণ অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার বাড়াতে হবে। এই জিনিসটা কিন্তু আমি কোরিলেশন থেকে বুঝতে পারবো না। কোরিলেশন থেকে আমি শুধুই বুঝতে পারবো যে তাদের মধ্যে সম্পর্ক আছে কিনা এবং এই সম্পর্কটা কি মাত্রার। আচ্ছা, এখন আসি, যখন এটা করতে যাব, স্ট্যাটিস্টিক্যাল টুল উইথ দ্য হেল্প অফ হুইচ উই আর ইন পজিশন টু এস্টিমেট or the predict the unknown values of one variable from known values of another variable is called regression. So statistical tool-এর যেই টুলের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি যে একটা স্পেসিফিক ভেরিয়েবলের পরিবর্তনের ফলে অপর ভেরিয়েবলের কি পরিবর্তন আসবে সেটা দেখার জন্য আমরা যখন করব তখন আমরা ওটাকে বলছি রিগ্রেশন অ্যানালাইসিস। ঠিক আছে, অর্থাৎ the statistical tool with the help of which we are in a position to estimate the unknown values of one variable from known values of another variable is called regression. With the help of regression analysis, we are in a position to find out the average probable change in one variable given a certain amount of change in another. আশা করি আমরা এই রিগ্রেশনের ডেফিনিশনটা বুঝতে পেরেছি। আমি একবার এক কথায় বলে দেই, রিগ্রেশন মানে হলো একটা ভেরিয়েবলে দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে কি নাই জানার পরে একটা ভেরিয়েবলের পরিবর্তনের ফলে আরেকটা ভেরিয়েবলে কি ধরনের পরিবর্তন আসবে সেটা বের করার স্ট্যাটিস্টিক্যাল টুল। আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করছি, আমরা দেখে নেই রিগ্রেশনটা আমাদের কিভাবে সাহায্য করে। দ্য রিগ্রেশন অ্যানালাইসিস হেল্পস ইন থ্রি ইম্পর্টেন্ট ওয়েজ। তিনভাবে আমাদেরকে রিগ্রেশন অ্যানালাইসিস সাহায্য করে। Number one, it provides estimates of values of the dependent variables from values of independent variables. এই যে একটু আগে আমি বললাম যে অ্যাডভার্টাইজিং এর সাথে সেলস এর কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা দেখলাম। কিভাবে, যে অ্যাডভার্টাইজিং এর খরচ বাড়তেছে, সেলসও বাড়তেছে, এটাকে আমরা কি করলাম, কোরিলেশন অ্যানালাইসিস করে দেখলাম যে সম্পর্ক আছে। এখন আমি কি দেখব, আমি দেখতে পাচ্ছি যে অ্যাডভার্টাইজিং এর এক্সপেন্ডিচারের কারণে সেলস বাড়তেছে, তাহলে সেলসটা হলো ইন্ডিপেন্ডেন্ট, সেলসটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার উপর ডিপেন্ড করবে, এক্সপেন্ডিচার অফ অ্যাডভার্টাইজিং। তাহলে এক্সপেন্ডিচার অফ অ্যাডভার্টাইজিং কে আমি এক্স ভেরিয়েবল ধরলাম বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরলাম, আর আমার সেলস কে ধরলাম কি, সেলস কে ধরলাম ওয়াই ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট। এটাকে ধরলাম ওয়াই কে ধরলাম ডিপেন্ডেন্ট এবং এক্স কে ধরলাম ইন্ডিপেন্ডেন্ট, কারণ আমি বলছি ওয়াই অন এক্স।
y এর মানটা x এর উপরে কতটা ডিপেন্ড করে। 1 ইউনিট অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার বাড়ালে কত ইউনিট সেলস আমার প্রফিট বা সেলস এর রেভিনিউ বেড়ে যাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি এই রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে। আচ্ছা, the second goal of regression analysis is to obtain a measure of the error involved in using the regression lines as a basis for estimations. For this purpose, the standard error of estimate is calculated. আচ্ছা, এই জিনিসটা আমরা যখন আমরা স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট করব তখন আমরা আরো ডিটেইলস আলোচনা করব। এখান থেকে আমরা এররটাকেও কিন্তু এখান থেকে আমরা বের করে নিতে পারি। এরপর আসি আমরা with the help of regression analysis we can obtain measure of the degree of association or correlation that exists between two variables. এখানে একটা বিষয় আছে, আমরা কোরিলেশন কিন্তু এই রিগ্রেশন অ্যানালাইসিস থেকে করতে পারি। রিগ্রেশনটা অ্যাকচুয়ালি হলো এই যে আমি যেটা বলছি এটা অ্যাকচুয়ালি আমি এখান থেকে একটা জিনিস দেখাই যে রিগ্রেশনের মাধ্যমে আমরা কিভাবে কোরিলেশন বের করতে পারি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বইয়ের পেজ নাম্বার 246 ইলাস্ট্রেশন 5 এর ঠিক আগের পেজটাতে আপনারা দেখেন এখানে দেখতে পাবেন আর এর মান আছে, ঠিক আছে। এই coefficient of correlation is the geometric mean of the two regression coefficients. দুটো রিগ্রেশন কোএফিসিয়েন্টের গুণফলকে যদি আপনি রুট স্কয়ার করেন তখন আপনি আর এর মান পাবেন। বা এটাকে সহজ করে বললে আমরা এভাবেই বলতে পারি যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনটা কি অ্যাকচুয়ালি দুটো রিগ্রেশন কোএফিসিয়েন্টের জিওমেট্রিক মিন। এটাই ছিল আমাদের থার্ড ইম্পর্টেন্স। আমরা কি আমাদের তিনটে ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্সের কথা বললাম তার মধ্যে তৃতীয়টা হলো এটি। এরপর আসেন আমরা একটু পার্থক্যটা দেখে নিই যে ডিফারেন্স বিটুইন কোরিলেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা যখন কোরিলেশন এবং রিগ্রেশন অ্যানালাইসিস করি এদের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? There are two important points of difference between correlation and regression analysis. Whereas correlation coefficient is a measure of degree of relationship, যেখানে coefficient of correlation বা যখন আমরা করি তখন দেখি এদের দুজনের মধ্যে ডিগ্রি অফ রিলেশনটা কেমন। এটা কি হাই ডিগ্রি অফ কোরিলেশন নাকি মডারেট ডিগ্রি অফ কোরিলেশন নাকি লো ডিগ্রি অফ কোরিলেশন। সেখানে রিগ্রেশনের কাজ হলো কি is the study the nature of relationship between the variables. অর্থাৎ নেচার অফ রিলেশনশিপসটা মানে কি, এটাতে আমরা দেখব যে আমি যদি অ্যাডভার্টাইজিং এর কস্ট বাড়াই তখন কি আমার সেলস কি বাড়বে না কমবে। আমরা প্রথমে কোরিলেশনে কি দেখব, অ্যাডভার্টাইজিং এর কস্টের সাথে বা এক্সপেন্ডিচারের সাথে সেলস রেভিনিউর মধ্যে কোনো আদৌ রিলেশনশিপ আছে কিনা, সেটা কি হাই ডিগ্রি অফ কোরিলেশন, লো ডিগ্রি অফ কোরিলেশন নাকি মডারেট ডিগ্রি, এটাই। কিন্তু যখন রিগ্রেশন করব তখন কি করব, তখন নেচার অফ রিলেশনশিপে দেখব ইজ দেয়ার এ পজিটিভ রিলেশন অর নেগেটিভ রিলেশন। আমি এক ইউনিট যদি আমি অ্যাডভার্টাইজিং এর এক্সপেন্ডিচার বাড়াই আমার সেলস কি বাড়ছে না কমছে, বাড়লে কতটুকু বাড়ছে কমলে কতটুকু কমছে, এটা একটা। দ্বিতীয় হলো cause and effect relationship is clearly indicated through regression analysis than by correlation. correlation এর চেয়ে রিগ্রেশনে আমরা এই cause and effect রিলেশনশিপটা দেখতে পাই। তো আগে যে আমি বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এক ইউনিট পরিবর্তনের ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি পরিমাণ পরিবর্তন হয় সেটাই আমরা রিগ্রেশন অ্যানালিসিসে দেখব। আমরা কিন্তু এখানে একটা লাইন আমি একটু পরে দেখাচ্ছি। correlation is merely a tool of ascertaining the degree of relationship between two variables and therefore we cannot say that one variable is the cause and the other the effect. এই জিনিসটা কিন্তু আমরা কোরিলেশনে বুঝতে পারি না যে কোনটার কারণে কি হচ্ছে, যে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা কিন্তু আমরা কোরিলেশনে বুঝি না। এটার জন্য আমরা রিগ্রেশন স্টাডি করতে হয়। রিগ্রেশন আমরা দু ধরনের করি, y on x, x on y। আচ্ছা, আমরা একটা লিনিয়ার বাইভেরিয়েট রিগ্রেশন মডেল দেখি যেখানে দুটো ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা এটা একটু দেখি, the average relationship between, আমরা assumption গুলো একটু দেখি। সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল যেটা বলছে ওটার assumption গুলো কি। নাম্বার 1,
the value of the dependent variable y is dependent in some degree upon the value of the independent variable. অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এর উপরে কে ডিপেন্ড করবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y। এখন কখনো কখনো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা ভাইস ভার্সা হইতে পারে। যেমন আমাকে কখনো বের করতে হতে পারে আমি যদি 1 ইউনিট অ্যাডভার্টাইজিং কস্ট বাড়াই বা এক্সপেন্ডিচার বাড়াই আমার সেলস রেভিনিউ কতটুকু জেনারেট হবে। ধরে নিলাম আমি y কে ধরলাম কি, আমি y কে ধরলাম আমার অ্যাডভার্টাইজিং এর কস্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার, আর x কে ধরলাম, আমি x কে ধরলাম এক্সপেন্ডিচার কস্ট, যেটা কিনা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আবার y কে ধরলাম সেলস, এটা কিনা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই y টা x এর উপর ডিপেন্ড করবে। এখন আমি চাচ্ছি 1 ইউনিট অ্যাডভার্টাইজিং এর এক্সপেন্ডিচার বাড়লে কত ইউনিট সেলস প্রফিট বা সেলস রেভিনিউ জেনারেট হবে এটা বের করতে। সেই ক্ষেত্রে x টা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y টা হলো x টা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্বাধীন চলক, আর y টা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক। সেই ক্ষেত্রে আমাদের এই রিলেশনশিপটা হবে এরকম, আমাদের ইকুয়েশনটা হবে y a plus bx, a plus bx। কিন্তু যদি ঠিক উল্টোটা হয়, যদি আমাকে আগে থেকেই বলে দেয় আমাকে একটা পার্টিকুলার সেলস টার্গেট ফিক্স করতে হবে, আমাকে একটা পার্টিকুলার সে ফর এক্সাম্পল আমাকে বলছে আমাকে 1 কোটি টাকা বা 1 লক্ষ টাকা আমাকে প্রফিট করতে হবে, 1 লাখ আমাকে প্রফিট করতে হলে আমাকে যদি 1 লক্ষ টাকা সেলস জেনারেট করতে হয় আমাকে কি পরিমাণ অ্যাডভার্টাইজিং কস্ট আসবে, 1 লাখ সেলস জেনারেট করার জন্য আমার অ্যাডভার্টাইজিং কস্ট কি আসবে। সেই ক্ষেত্রে যদি এই ধরনের আসে তখন দেখুন ঠিক উল্টোটা হয়ে যাচ্ছে, তখন আমাকে সেলস থেকে অ্যাডভার্টাইজিংটা বের করতে হচ্ছে। সেই ক্ষেত্রে তখন ওয়াইটা হয়ে যাবে আমার কি, তখন ওয়াইটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট এবং এক্সটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট। আশা করছি আমরা এই দুটো জিনিসের পার্থক্যটা বুঝেছি। এখন আসুন আমি এই চিত্রটা একটু বুঝিয়ে দেই। The average relationship between x and y can be adequately described by a linear equation. আমরা একটা দিয়েই বুঝি, y on x দিয়ে বুঝি। y on x যে কথা মানে হলো y টা ইন্ডিপেন্ডেন্ট আর x টা ইন্ডিপেন্ডেন্ট। y depends on x, এখানে যে ইকুয়েশনটা আমরা দিয়েছি এটা হলো y depends on x, এখানে x টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা হলো ফিক্সড কনস্ট্যান্ট, a এবং b হলো কনস্ট্যান্ট। আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে এটা কি বোঝাচ্ছে, it is clear from the above diagram that the height of the line tells the average value of y at a fixed value of x. When x equals to 0 the average value of y is equal to 0. আমরা এখানে যে এটা দেখতে পাচ্ছি এটা হলো এই লাইনটা কোত্থেকে শুরু হবে, ইকুয়েশনটা কোত্থেকে শুরু হবে, এটা ফিক্সড। এবং এই বিটা কি 1 ইউনিট, এই যে এটা হলো বিটা হলো x এর কোএফিশিয়েন্ট। আমরা এগুলো সামনে গেলে ম্যাথসের যখন ফর্মুলাগুলো দেখব তখন আরো আলোচনা করব। আপাতত আমরা একটু মাথায় রাখি এই যে একটা আমরা ইকুয়েশন লাইনটা দেখতে পাচ্ছি এখানের মধ্যে এটা কি, এই যে বিটা দেখতে পাচ্ছেন, এই বিটা কি, এই বিটা হলো অ্যাকচুয়ালি ঢাল বা স্লোপ। আমরা বিটাকে বলছি এখানে ঢাল বা স্লোপ, এই অংশটাই হলো এটা, বি এর মানটা হলো এটা। আমরা যে এখানে দেখতে পাচ্ছি এটাই হলো আমার যে স্লোপ। আমার এই স্লোপটা কেমন এটা কিভাবে বের করব, ডেল y ডিভাইড বাই ডেল x, ডেল y ডিভাইড বাই ডেল x। আমরা যখন ম্যাথস করব তখন জিনিসগুলো নিয়ে আরো একটু ডিটেইলসে আলোচনা করব। আমরা এখন একটা ফর্মুলায় চলে যাই। আপাতত আমরা একটু দেখেছি, আমরা ইকুয়েশনটা একটু আলোচনা করি। রিগ্রেশন ইকুয়েশনটা কি হবে? Regression equations are algebraic expressions of the regression lines. Since there are two regression lines, there are two regression equations. The regression equation of x on y is used to describe the variations in the values of x for given changes in y. এই যে একটু আগে বললাম যদি x on y থাকে, x y এর উপর ডিপেন্ড করে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, variations in the values of x for given changes in y, অর্থাৎ y তে পরিবর্তন হওয়ার ফলে x এ কি পরিমাণ পরিবর্তন সাধন হবে সেটা দেখব। যদি আমার ইকুয়েশনটা এমন হয় যে x ডিপেন্ডস অন y, x টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y টা ইন্ডিপেন্ডেন্ট হয়। আবার রিগ্রেশন ইকুয়েশন অফ y on x is used to describe the variation in the values of y
for given changes in x. আমরা ইন জেনারেলি আমরা সবসময় কিন্তু এভাবেই শিখে এসেছি, আমরা ছোটবেলা থেকে যতবারই কিন্তু করে এসেছি আমরা সাধারণত y on x টাই দেখেছি, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই দেখেছি, ফ্যামিলিয়ার, আমরা এটার সাথে ফ্যামিলিয়ার, যেখানে আমরা দেখেছি y এর পরিবর্তন হয় x এর পরিবর্তনের ফলে, আমরা x কে সবসময় ইন্ডিপেন্ডেন্ট দেখেছি, y কে ডিপেন্ডেন্ট হিসেবেই দেখে অভ্যস্ত। তো রিগ্রেশন ইকুয়েশনটা কেমন হবে? দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ y on x মানে কি? y ডিপেন্ডস অন x, y on x এটা হলো শর্ট ফর্ম, এটাকে ডিটেইলস লিখতে গেলে এলাবোরেটলি লিখলে আমরা কি লিখবো? y depends on x is expressed as follows: y equals to a plus bx. এখানে এস্টিমেটেড এররের কথা আছে, এটা পরে আলোচনা করছি। where y is the independent variable to be estimated and x is the independent variable. x টা কি? independent variable, y টা কি? dependent variable. In this equation, a and b are two unknown constants, fixed numerical values যাদের মান জানা থাকবে, অজানা নয়, which determining the position of the line completely, যেটা আসলে লাইনটার পজিশনকে completely express করবে। The constants are called parameters of the line. If the value of either or both of them is changed, another line is determined. যদি এদের মধ্যে a অথবা b যে কোনো একজনের মান পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমার লাইনটা টোটালি ডিফারেন্ট একটা লাইন আসবে। অর্থাৎ আমি যে একটু আগে দেখলাম এরকম একটা রিগ্রেশন ইকুয়েশন, কোনো কারণে a এর পরিবর্তন যদি হয় অথবা b এর পরিবর্তন, এই যে বলছি স্লোপ, এই স্লোপটা পরিবর্তন যদি হয় সেক্ষেত্রে দেখা যাবে এটা যদি পরিবর্তন হয় তাহলে হয়তো বা এটা এরকম হবে, এদের যে কোনো একজনের পরিবর্তন হলো, অথবা এটা যদি স্লোপের পরিবর্তন হয় তাহলে হয়তো এটা এখান থেকে হবে। মোদ্দা কথা a অথবা b এবং দুজনেরই either a or b or both, either a or b or both, a পরিবর্তনের ফলে b এর পরিবর্তনের ফলে অথবা a এবং b দুজনেরই পরিবর্তনের ফলে আমরা কিন্তু একই লাইন আর থাকবে না, রিগ্রেশন ইকুয়েশন তখন ডিফারেন্ট একটা আমরা রিগ্রেশন লাইন পাবো। এখানে আমি একটু দেখে নিই প্যারামিটার a টা কি বোঝায়। প্যারামিটার a determines the level of the fitted line, the distance of the line directly above or below the origin. আমাদের a determine করে কি? a determine করে the distance of the line directly above or below the origin, অর্থাৎ আমাদের যে রিগ্রেশনের লাইন সেটা অরিজিন থেকে কতটুকু দূরে অবস্থান করে। এই যে আমরা দেখছি কি আমাদের রিগ্রেশন লাইনটা শুরু হয়েছে এখান থেকে, তাহলে অরিজিন হলো আমরা জানি এই পয়েন্টটা হলো অরিজিন, যেখানে x এর মানও 0, y এর মানও 0, ওকে 0 0, এখান থেকে এটা দূরত্বটা কতটুকু এটাই নির্ধারণ করে a দিয়ে। এরপরে b টা কি? The parameter b determines the slope of the line, the change of y for unit change in x. আমি একটু আগে এই জিনিসটা বলেছিলাম, the change in y for unit change in x, অর্থাৎ এক ইউনিট x এর পরিবর্তনের ফলে y ইউনিটে কতটুকু পরিবর্তন হবে সেটাই হলো b। এটাকে আমরা সাধারণত ম্যাথমেটিক্সে আমরা এটাকে স্লোপ আকারেই চিনি, এটাকে m আকারেও লিখতো আমরা শিখেছি সাধারণত, বাট এটা হলো সিম্পল কথা হলো b টা হলো স্লোপ, যেটা স্লোপের ডেফিনিশন বা স্লোপের যে ম্যাথমেটিক্যাল যে গ্রুপ সেটা হলো এরকম del y ডিভাইড বাই del x, অর্থাৎ x অক্ষের পরিবর্তনের ফলে y অক্ষে যে পরিমাণ পরিবর্তন সাধন হয় তাকেই বলা হয় স্লোপ। এই স্লোপটাকে আমরা কি বলছি? আমরা স্লোপটাকে b দিয়ে এখানে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা ইকুয়েশনটা পাই y equals to a plus bx, a এবং b এর মান বসালে কিন্তু আমরা এই রিগ্রেশন ইকুয়েশনটা পেয়ে যাব। a এর মান যখন আমরা বসাবো তখন আমরা পেয়ে যাব যে আমাকে ইকুয়েশনটা কোন থেকে শুরু করতে হবে। এটাকে আমি একটু সহজ করে বুঝাই। আমি আমাদের আগে ম্যাথসগুলোতে আমরা যখন আলোচনা করেছিলাম তখন অবশ্যই ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট নিয়ে আলোচনা করি। যেমন আমি যদি কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে যাই, যেমন ধরুন আমি একটা খাবারের প্রতিষ্ঠান করব, বেকারি প্রতিষ্ঠান করব, যেখানে আমি হয়তো কেক বিস্কিট এগুলো তৈরি করব, কিংবা আমি সিঙ্গারা সমোসা এই ধরনের কোন একটা আইটেম তৈরি করব। দেখুন আমি যখন একটা দোকান এস্টাবলিশ করেছি তখন কিন্তু আমি একটা লাইট, ফ্যান, দোকান ভাড়া, চুলা, তেল, চুলা এগুলো কিনে ফেলেছি, চুলা কিনে ফেলেছি, গ্যাস লাইন নিয়েছি, কিন্তু এখন আমি সিঙ্গারা বা সমোসা বা পরোটা বা এই ধরনের কেক বেকারি আইটেম শুরু করিনি বানানো। তখন কি? তখন আমার ফিক্সড কস্টটা কিন্তু রয়ে গেছে, আমি ফিক্সড করে ফেলছি, একটা ফিক্সড কস্ট কিন্তু আমার খরচ হয়ে গেছে। এরপরে যখন আমি এক ইউনিট করে, এই যে এক ইউনিট করে যখন আমি পণ্য তৈরি করব, এটা বেকারি আইটেম তৈরি করতে পারি, এটা সিঙ্গারা সমোসা তৈরি করতে পারি, এক আইটেম তৈরি করব তখন আমার ভেরিয়েবল কস্ট অ্যাড হবে, আর এক আইটেম তৈরি করব এরকম। এখানে আমি এক ইউনিট বাড়লেই
এখানে কার্ভটা তখন উপর দিকে উঠবে, এটাকে আমরা টোটাল কস্ট কার্ভ বলছি, তখন এটা হয়ে যাবে আমার টোটাল কস্ট কার্ভ। কিন্তু এই যে অংশটা এটা হলো ফিক্সড কস্ট আর বাকি অংশটা হলো ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। সো ওই যে টোটাল কস্টের মধ্যে যেটা ফিক্সড কস্ট দেখি, সেই ফিক্সড কস্টটাকে দিয়ে আপনি এটাকে রিলেট করতে পারবেন। তো এই হলো আসলে আমাদের এই রিগ্রেশনের আলোচনা। আমরা রিগ্রেশন সংক্রান্ত যে আলোচনাগুলো এখান থেকে আমরা বুঝতে পারি কি, রিগ্রেশনে আমি আবার বলছি, রিগ্রেশনের সাথে কোরিলেশনের পার্থক্যটা হলো কোথায়? রিগ্রেশনে আমরা ডিগ্রি অফ কোরিলেশনের পাশাপাশি কজ এন্ড ইফেক্টটাও কিন্তু আলোচনা করতে পারি। অর্থাৎ কজ এন্ড ইফেক্ট জিনিসটাও আমরা এখান থেকে আসে যে আমার এক ইউনিট অ্যাডভার্টাইজিং এর কস্ট বাড়ানো হলে আমার সেলস এর রেভিনিউ জেনারেট কতটুকু পরিমাণ হতে পারে, অথবা আমাকে একটা পার্টিকুলার সেলস রেভিনিউ জেনারেট করতে হলে আমাকে অ্যাডভার্টাইজিং এর কস্ট কতটুকু বিয়ার করতে হতে পারে। তো এই দুটো মিলিয়েই ছিল আমাদের আসলে রিগ্রেশন অ্যানালাইসিসের ইন্ট্রোডাকশন। আশা করি আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের ইন্ট্রোডাকশন সবাই বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।